প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছে আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ২১ রাতে আমরা নানা ধরনের আলোচিত বিষয়, অগ্রগতির জায়গাগুলো নিয়ে আসলে ২১ রাতে আমরা প্রতিনিয়ত কথা বলার চেষ্টা করে থাকি এবং আজকেও সেরকম একটি অগ্রগতির জায়গায় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং প্রথমেই বিষয়বস্তুটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে আমরা ২১ রাতে আলোচনা করব বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে মেগা প্রজেক্ট। আমরা সকলেই জানি যে আসলে স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবং আমরা বাংলাদেশের এখন যে বর্তমান অবস্থান, সেখানে বর্তমান সরকার যারা ক্ষমতায় রয়েছেন তাদের একটি সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, বড় বড় মেগা প্রজেক্ট রয়েছে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মাধ্যমে বিনিয়োগ বাড়ানোর প্রচেষ্টা চলছে। আমরা এটিও দেখছি যে নানা প্রতিকূলতা পাশ কাটিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এই কোভিডকালীন সময়েও বিশ্বকে তাক লাগিয়ে কিন্তু এগিয়ে চলেছে এবং সেটির যে অগ্রগতি, সেখানে এই মেগা প্রজেক্টগুলো যদি আমরা যুক্ত করতে পারি, আমরা গতকালই দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই চলতি বছরে কিন্তু তিনটি বড় মেগা প্রজেক্ট শেষ হতে যাচ্ছে এবং সেগুলোর সুফল অর্থনীতিতে কতটা আসবে, যেগুলো চলমান রয়েছে সেগুলো কতটুকু ভূমিকা রাখবে এবং তার সাথে সাথে এই যে নানা বড় মেগা প্রজেক্টগুলো অনেক সময় ব্যয় বাড়াতে হচ্ছে, অনেক সময় বাড়াতে হচ্ছে, স্বচ্ছতা জবাবদিহিতে না নিয়ে নানা প্রশ্ন রয়েছে, সেগুলো যদি সময় অনুযায়ী শেষ করতে পারতাম সেটি অর্থনীতিতে আরও কত বড় ভূমিকা রাখতে পারতো, সেই বিষয়গুলোও থাকবে। সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন নির্বাহী চেয়ারম্যান বিডা মোহাম্মদ সিরাজুল ইসলাম, আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বিজনেস ইনসাইডার বাংলাদেশের এডিটর জনাব সাজ্জাদুর রহমান এবং অনলাইনে আমাদের সাথে সংযুক্ত আছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিএরআই নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর স্যার। আমরা তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে আলোচনাটি শুরু করতে চাবো ডক্টর আহসান এইচ মনসুর স্যার আপনার কাছ থেকে। আমাদের যে আজকের বিষয়বস্তু রয়েছে অর্থনৈতিক অগ্রগতিতে মেগা প্রজেক্ট, এবং প্রথমে একটু জানতে চাইব যে বছরের শুরুতে আসলে বসে আমরা কথা বলছি, সার্বিকভাবে এই যে আমাদের অর্থনৈতিক অগ্রগতি এবং তার সাথে সাথে সরকারের বহুল যে মেগা প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর অগ্রগতি আপনি কিভাবে দেখছেন? সার্বিকভাবে বলতে হবে যে করোনার পরিবেশ থেকে আমরা মনে হচ্ছে একটু বের হয়ে এসেছিলাম। আমি এই জন্য পাস্ট টেন্সে বলছি, এই জন্য যে আগামীতে কি আছে আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমরা এখনো ভালো আছি এবং ভালোর দিকেই অর্থনীতি যাচ্ছে। সেই একই সাথে আমরা আমরা সেগুলো দেখতে পাচ্ছি আমাদের বৈশ্বিক বাণিজ্যের ক্ষেত্রে, আমদানির ক্ষেত্রে, আমাদের রপ্তানির ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঋণের প্রবাহের বৃদ্ধির মাধ্যমে আমরা এই সূচক, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে আমাদের উৎপাদন কার্যক্ষমতা অনেক বেড়েছে এই কোভিড কালীন সময়ের শেষ পর্যায়ের দিকটাতে। তো ২১ সালের মানে ফোর্থ কোয়ার্টার যেটা, সেটা খুব ভালোভাবে গিয়েছে এবং ফার্স্ট কোয়ার্টার যেটা শুরু হচ্ছে, সেটা এখন পর্যন্ত আমি বলবো বাংলাদেশের অর্থনীতি সার্বিকভাবে একটা সাবলীল গতিতে সুন্দরভাবে উপরের দিকে যাচ্ছে। এখন যেটা এই হচ্ছে যে একই সাথে আরেক কয়েকটা জিনিস আমাদেরকে যোগ করতে হয় সামনের দিকে তাকালে, যে তিনটে মেগা প্রকল্প যেটা অনেকদিন ধরে চলমান ছিল, যেগুলো এখন শেষ পর্যায়ে চলে এসছে এবং আমরা তার সুফল পেতে যাচ্ছি এবং সেই সুফলটা হয়তো এই বছরই আমরা পেয়ে যাব। এক শুরু মানে সুফলটা পাওয়াটা শুরু হবে এই বছর থেকে। এটা এগুলো দীর্ঘমেয়াদী, অনেক বছর ধরে আমরা একটা সুফল পাবো, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। এবং বিশেষভাবে উল্লেখ করতে হয় যে পদ্মা সেতুর কথা, কারণ পদ্মা সেতুর সাথে কোটি কোটি মানুষের জীবন মান জড়িত, কোটি কোটি মানুষের সামাজিক জীবন জড়িত, কোটি কোটি মানুষের এবং এবং আমাদের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটার একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল জড়িত আছে, কারণ এটা অর্থনীতি এবং সামাজিক পরিবর্তনের সাথে রাজনীতি অবশ্যই জড়িত এবং এই পদ্মা সেতুর সাথে অবশ্যই রাজনীতিও জড়িত আছে এবং সেটা সেটা থাকবে, সেটা স্বাভাবিক। তো এই তিন দিক থেকে আমি মনে করি যে পদ্মা সেতুর গুরুত্ব আমাদের বাংলাদেশের জন্য সব ক্ষেত্রেই একটা একটা অপরিসীম একটা গুরুত্ব নিয়ে আসবে। সেই সাথে আমাদের দক্ষিণে চিটাগাংয়ের যে টানেলটা হতে যাচ্ছে, সেটা একটা একটা সংযোগ, কিন্তু সংযোগ কিন্তু আমাদের সবচেয়ে বড় বন্দর নগরীর সাথে, এবং সেই সাথে চিটাগাংয়ের আশেপাশের যে এলাকাগুলো আছে সেগুলোও কিন্তু এটার সাথে সম্পৃক্ত। আমাদের এখানে মাতারবাড়ি সবচেয়ে বড় ডিপসি পোর্ট হতে যাচ্ছে, বাংলাদেশের প্রথম ডিপসি পোর্ট, সেখানে বিদ্যুৎ হাব হতে যাচ্ছে। চাল মানে কাজটা চলমান আছে এবং ভালো গতিতে চলছে, আশানুরূপ গতিতে চলছে। একই সাথে সেখানে বিশাল আকারের এসিজেড করে উঠছে। সবগুলো মিলিয়ে এই এই যে লজিস্টিক্যাল যে প্রতিবন্ধকতা আছে তার একটা বড় একটা অংশ এই টানেলের মাধ্যমে দূর করা সম্ভব হবে বলে আমরা আশা করি। আর ঢাকা শহরের যে যানজট নিরসনের দিক থেকে আমাদের অনেক কিছু করতে হবে, কোনো সন্দেহ নাই। তো প্রথম প্রকল্প যেটা এই বিষয়, সেটা হচ্ছে আমাদের ঢাকা মেট্রো রেল প্রকল্প, এবং সেই প্রকল্পের প্রথম ধাপটা এই বছর শেষ হবে বলে আশা করি।
এটা হয়তো আংশিকভাবে আমাদের আশা পূরণ করবে, পুরোটা করতে আরেকটু সময় লাগবে, এবং পরবর্তীতে আরো কিছু মেট্রো রেলের ধাপ যদি পাতাল রেলের মাধ্যমে যদি সংযুক্ত হয়, আমরা হয়তো পুরোপুরি বেনিফিটটা পেতে পারবো এই ক্ষেত্রে। তো আমি মনে করি যে বাংলাদেশের অগ্রযাত্রার এখনো আমরা শুরুর দিকেই আছি, আরো অনেক দূর যেতে হবে। আমাদের এই মেগা প্রকল্প আমাদের জন্য গর্বের বিষয়, কিন্তু পৃথিবীর অনেক দেশেই এই ধরনের বড় বড় প্রকল্প আগে থেকে আছে এবং তারা সেটা সুযোগ সুবিধা পেয়ে আসছে। আমরাও সেই সেই লিগে যোগদান করতে যাচ্ছি, সেজন্য আমরা গর্বিত হব অবশ্যই, এবং অর্থনৈতিক সুযোগ সেটা থেকে আমরা গ্রহণ করবো। তো এটা নিয়ে আমরা আশাবাদ যে আগামী বছরের অর্থনীতি যদি করোনার কারণে কোনোভাবে বিঘ্নিত না হয়, অবশ্যই 7% বা তারও বেশি হওয়া উচিত বলে আমি। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো আপনার সঙ্গে। আমরা এবার একটু সংযুক্ত হতে চাইবো নির্বাহী চেয়ারম্যান বিডা মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের সঙ্গে। স্যার, আমরা আলোচনা করছিলাম অর্থনীতি মেগা প্রজেক্টের গুরুত্ব এবং তার সাথে সাথে বিনিয়োগ, যেটি নিয়ে দেশি বিদেশি বড় বিনিয়োগ আকৃষ্ট করার জন্য দীর্ঘদিন ধরে আপনি কাজ করছেন। ওভারঅল এই জায়গাগুলো একটু আলোচনা যদি যোগ করেন। ধন্যবাদ আপনাকে। যে কোনো অর্থনীতির উন্নয়নের সাথে আসলে ইনফ্রাস্ট্রাকচারের একটা সরাসরি সংযোগ আছে এবং সেটা সবসময় পজিটিভ একটা কোরিলেশনস আছে। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না করতে পারেন তাহলে এর সুপারস্ট্রাকচারটা দাঁড়াবে না। আসলে যে তিনটি মেগা প্রকল্পের কথা বলা হলো, আসলে দিজ আর ইনফ্রাস্ট্রাকচারস, এবং এটার উপরে ডেফিনেটলি সুপারস্ট্রাকচারটা দাঁড়াবে। পদ্মা সেতুর কথা যদি আমরা বলি, পদ্মা সেতু আসলে দেশের 1/3 অংশকে যুক্ত করবে দেশের অন্য অংশের সাথে। এটার গুরুত্ব অপরিসীম। আমি মনে করি যে এটি আহসান এজ মনসুর সাহেব যেরকম বললেন, তিনি 3টি অ্যাঙ্গেল থেকে বলেছেন এবং 3টি অ্যাঙ্গেলই খুব গুরুত্বপূর্ণ। আসলে এর সাথে বিনিয়োগ যুক্ত হবে ডেফিনেটলি, এবং এই বিনিয়োগের ক্ষেত্রে এটি যুগান্তকারী একটি পরিবর্তন করবে। অনেক সময় এমন হতে পারে যেটা দেখা যাচ্ছে না যেটা কীভাবে হচ্ছে। আপনি যদি আজ থেকে 20-22 বছরের আগের কথা চিন্তা করেন, যখন যমুনা বহুমুখী সেতু চালু করা হয় এবং এটি যখন তৈরি করা হয়, তখন ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু প্রথম দিকে বলেছিল যে এটার আইআর এটি আসলে জাস্টিফাই করে না। এক পর্যায়ে তারা এটা করার জন্য অর্থায়নের ক্ষেত্রে তারা কিন্তু অনেক কনজারভেটিভ ছিল। কিন্তু এটা যখন হয়ে গেল, তখন শুধু আইআর মিট করে নাই, এর চেয়ে সবচেয়ে বড় যে পরিবর্তনটি করেছে সেটি হলো উত্তরবঙ্গে এক ধরনের নীরব বিপ্লব হয়েছে, সামাজিক বিপ্লব হয়েছে। ওখানকার মানুষের জীবনমান কিন্তু অনেক বেড়ে গেছে। মঙ্গা যে শব্দটি ছিল সে শব্দটি কিন্তু ডিকশনারি থেকে চলে যাওয়ার পথে আছে এখন। আমি বিশ্বাস করি যে দক্ষিণ পশ্চিমাঞ্চল, যেটি পদ্মা সেতু কানেক্ট করবে রেস্ট অফ দি কান্ট্রির সাথে, সেই ধরনের একটা বিপ্লব কিন্তু ওখানে ঘটবে এই পদ্মা সেতুর কারণে। নট অনলি পদ্মা সেতু শুধু দেশের পশ্চিমাঞ্চলকে কানেক্ট করবে, এটি কিন্তু আন্তর্দেশীয় কানেক্টিভিটিও সৃষ্টি করবে। ভারতের সাথে আমাদের একটা কানেক্টিভিটি সৃষ্টি হবে, এবং ভবিষ্যতে যে বিষয়টি নিয়ে চিন্তা করা হচ্ছে যে এশিয়ান হাইওয়ে যেটি হবে সেটাকেও কানেক্ট করবে। সো এইটার একটি সুদূর প্রসারী ইম্প্যাক্ট হবে এদেশের অর্থনীতিতে, এবং যখন অর্থনীতি আপনার এগিয়ে যাবে এর সাথে বিনিয়োগ বাড়বেই। আপনি যদি লক্ষ্য করেন যে আমাদের গত 20 বছরে আমাদের বিনিয়োগের পরিমাণ কিন্তু অনেক বেড়েছে, অর্থনীতির আকার অনেক বেড়েছে। লক্ষ্য করুন যে এই যে বিনিয়োগ হয়েছে সেটি দুটি শহরকে কেন্দ্র করে, ঢাকা এবং চট্টগ্রাম। ঢাকার সাথে নারায়ণগঞ্জ, ঢাকার সাথে গাজীপুর, নরসিংদী যদি আপনি যুক্ত করেন তাহলে এটি একটি হাব। আর আপনি চট্টগ্রাম শহর এবং শহরের আশেপাশে এলাকা, কারণটা হলো যে এর সাথে যে কানেক্টিভিটি আছে, দেশের অন্যান্য অঞ্চলের সাথে কিন্তু ওইভাবে কানেক্টিভিটি ছিল না। পদ্মা সেতু যখন কানেক্ট করবে, স্বাভাবিকভাবে ওই অঞ্চলটি নতুন করে আসলে বিনিয়োগের একটা হাব হিসাবে ক্রিয়েট হবে, এতে কোনো সন্দেহ নাই। তেমনিভাবে মেট্রো রেল ঢাকায় যেটি হচ্ছে, এটি আহসান মনসুর সাহেব রাইটলি বলেছেন যে এটি আমাদের হয়তো আংশিক আমাদের যে প্রত্যাশা সেটি পূরণ করবে, কারণ মেট্রো রেলের 6টি সম্ভবত অঙ্গ আছে।
একটির অংশ এটি চালু হতে যাচ্ছে। সুতরাং এবং এটার সাথে যে কানেক্টিভিটি আবার সেটি যদি যুক্ত না করা হয় তাহলে আমরা আরও কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে এর পূর্ণ সুযোগ পাওয়ার জন্য। আমি বিশ্বাস করি সরকার ওইভাবে এটাকে কানেক্ট করবে। ওয়েল, কর্ণফুলী টানেল এটি শুধুমাত্র চিটাগাংয়ের আশেপাশে না, আপনার কক্সবাজারকে আরেকটি অর্থনৈতিক হাব হিসেবে সরকার দেখতে চায়। ওখানে মাতারবাড়ি ডিপ সিপোর্ট, ওখানে পাওয়ার প্ল্যান্ট, কক্সবাজারের যে ট্যুরিজম, এই সব কিছু মিলে ওখানে আরেকটি অর্থনৈতিক কেন্দ্র গড়ে উঠবে, এটাই সরকারের পরিকল্পনা। সুতরাং এই টানেলটা ওইটাকে যুক্ত করবে। সো এটারও অনেক বড় অবদান আছে বলে আমি মনে করি, থাকবে মনে করি, এবং এটার সাথে সরাসরি আসলে বিনিয়োগের বিষয়টি জড়িত, বিনিয়োগও আসবে। তো বিনিয়োগের জন্য অবশ্য আরও অনেকগুলি বিষয় আছে। আপনি আলোচনায় প্রথম দিকে বলছিলেন যে অর্থনৈতিক অঞ্চলগুলির কথা, যে অর্থনৈতিক অঞ্চলগুলির গুরুত্ব অনেক বেশি। কারণ হলো যে আমাদের দেশটি ইন টার্মস অফ আওয়ার জিওগ্রাফি আমরা খুব ছোট একটি দেশ, বাট ইন টার্মস অফ পপুলেশন আমরা ওয়ান অফ দি 8 লার্জেস্ট কান্ট্রি ইন দি হোল ওয়ার্ল্ড। এবং আমাদের ইকোনমি আমাদের এই পপুলেশনের উপরে দাঁড়িয়ে। অ্যাট দি সেম টাইম আমরা কিন্তু আমাদের যে ল্যান্ডমাস যে কম, এটি আমরা ইগনোর করতে পারি না। যার জন্য সরকারের পরিকল্পনা হলো যে পরিকল্পিত বিনিয়োগ করতে হবে। পরিকল্পিত বিনিয়োগ বলতে যেটি বোঝানো হচ্ছে যে যেখানে সেখানে বিনিয়োগ না করে অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে, সেখানে যাতে বিনিয়োগ হয় এবং এগ্রিকালচারাল ল্যান্ড যেন আমাদের নষ্ট না হয়, এইটি সরকারের একটি পরিকল্পনা। তবে এই ক্ষেত্রে এখন আমাদের সর্বাধিক গুরুত্ব দেওয়া উচিত এই অর্থনৈতিক অঞ্চলগুলি যেগুলি আইডেন্টিফাই করা হয়েছে, এগুলি কত তাড়াতাড়ি আমরা বিনিয়োগের জন্য তৈরি করতে পারি। এখানে আসলে কিছু কনস্ট্রেন্ট আছে এখনো। সবগুলি বা যে সকল প্রকল্পগুলি নিয়ে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ কাজ করছে, সবগুলি এখনো ওই আমাদের যত তাড়াতাড়ি করা সম্ভব সেটি করা সম্ভব হচ্ছে না। তো এখানে আমাদেরকে অনেক জোর দিতে হবে, সো দ্যাট এই কানেক্টিভিটি ওই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার জন্য পরিবেশটা তৈরি করে দেয়। সেই জায়গাগুলো আমাদের নজর দিতে হবে। আবার আসবো স্যার, আমরা একটু আলোচনায় সংযুক্ত হবো। সাজ্জাদুর রহমান, এডিটর, বিজনেস ইনসাইডার বাংলাদেশ। আপনি শুনছিলেন আসানিস মনসুর স্যার বলছিলেন, সিরাজুল ইসলাম স্যারও বলছিলেন, সেই জায়গাটা একটু নতুন করে আরেকটু আপনার কাছ থেকে জানতে চাবো। অবশ্যই বিশেষ করে পদ্মা সেতু নিয়ে আসলে আমাদের নিজস্ব অর্থায়নে এত বড় একটি প্রকল্প, যেটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব ছিল, শেষ পর্যন্ত সেটি একেবারেই দ্বার প্রান্তে আমরা চলে এসেছি, সেটি তো একটা বড় অবদান আছে। তার সাথে সাথে এটি যদি যুক্ত হয়, সেটি আমাদের অর্থনীতির যে নতুন মোড় আনবে, তার সাথে সাথে নতুন অনেক ধরনের চ্যালেঞ্জও তৈরি হবে। সেই জায়গাগুলো আসলে একটু শুনতে চাইবো। ধন্যবাদ আপনাকে। যে পজিটিভ কন্ট্রিবিউশন তো আনলিমিটেড। পূর্ববর্তী দুইজন বক্তাই বলেছেন যে অপরিসীম গুরুত্ব পদ্মা ব্রিজের জন্য। 21টা দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় জেলা ঢাকার সাথে কানেক্টেড হবে বেসিক্যালি, অ্যান্ড রেস্ট অফ দ্য পার্টস। তো আমরা দেখেছি এটার ডেফিনেটলি অনেক বেশি পজিটিভ ইম্প্যাক্ট। কিন্তু আমরা যদি দেখি যে বঙ্গবন্ধু ব্রিজ যেটা হয়েছিল, আপনি দেখবেন যে এই ব্রিজের পরে কিন্তু একটা ম্যাস পিপলদের ইনফ্লাক্স হয়েছে ঢাকাতে, প্রচুর লোকজন ঢাকাতে এসেছে, যারা ব্রিজ হওয়ার আগে ঢাকাতে খুব কমই এসেছে। তো এটা কিন্তু আমাদের পদ্মা ব্রিজের পরেও একটা হবে। তো এখানে আমার একটা কোশ্চেন যে আসলে আর উই রেডি টু ট্যাকেল দোজ চাপটার জন্য? অলরেডি ঢাকা অনেক আমরা ইন্টারন্যাশনাল ইন্ডিকেটর দেখি যে লিভেবল সিটিসগুলোর মধ্যে ঢাকা অ্যাট দ্য বটম, লিস্ট লিভেবল সিটি। সো তো তখন এই যে প্রেশারটা যে আরও হবে, সেটা ট্যাকেল করার জন্য আমি মনে করি যে এখন থেকেই সেটার একটা প্রিপারেশন নেওয়া দরকার, বা আরও আগে থেকে নেওয়া দরকার ছিল। গুড থিং হচ্ছে যে আপনি যেভাবে ঢাকা সেন্ট্রালাইজড হয়েছে, যে এখন আমরা তো দেখি এবং শুনি যে এখন ডিস্ট্রিক্টে যারা সরকারি অফিসার আছে তাদের কিন্তু মোস্টলি ফ্যামিলি ঢাকাতে থাকে। ইভেন পলিটিক্যাল লিডার যারা বিভিন্ন পার্টির, তারাও ঢাকাতে থাকে। তারা পলিটিক্স করে ডিস্ট্রিক্ট লেভেলে, কিন্তু ঢাকাতে থাকে। তো ঢাকা ইজ অলরেডি এটা লিমিটের বাইরে।
তো এখন এটারে ডিসেন্ট্রালাইজ করা, আমরা এইসব কানেক্টিভিটির কারণে কিন্তু আরও বেশি সেন্ট্রালাইজ হওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেখান থেকে আমি বলছি যে ডিসেন্ট্রালাইজ করার জন্য একই সাথে কিছু উদ্যোগ নিতে হবে। গুড থিং হচ্ছে যে আপনি যদি দেখেন যে এয়ারপোর্ট থেকে গাজীপুরের যে এলিভেটেড এক্সপ্রেসওয়েটা, এটা কিন্তু সরকারের এই পার্ট অফ ডিসেন্ট্রালাইজেশনের একটা বিষয়, এটা যে আপনি গাজীপুর অ্যান্ড অনওয়ার্ডস লোকজন আসতে পারবে, এয়ারপোর্ট পর্যন্ত আসবে বা উত্তরা, সেখান থেকে কিন্তু মেট্রোতে ঢাকা, হার্ট অফ ঢাকা সিটিতে প্রবেশ করতে পারবে। সো এই আইডিয়া থেকে কিন্তু ওই এক্সপ্রেসওয়েটা, বাট যেটা এটার খারাপ হচ্ছে যে 6 বছর অলরেডি ডিলেড, প্রজেক্টটা এখনো শেষ হয়নি। যদিও এটার অর্থনীতিতে গুরুত্বটা আমি অনেক বেশি, আগেও বলেছি যে ওই বেল্টে আমাদের সব থেকে বেশি ফ্যাক্টরিজ, এবং এয়ারপোর্ট থেকে গাজীপুর যেতে বিজনেসম্যানদের 2 আওয়ার্স অর মোর লাগে, কেউ একজন বায়ার নিয়ে যেতে পারে না। সো বায়ারদের সাথে দেশের বাইরে মিটিং করতে হয়, দুবাইয়ে, সিঙ্গাপুরে জায়গাতে মিটিং করতে হয়। সো এগুলো কিন্তু ডুইং বিজনেস কস্টটা আরও বাড়িয়ে দেয়। তো এই গুরুত্বটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটার গুরুত্বটা কম বোঝা হয়েছে। সো একই সাথে আপনি কর্ণফুলী টানেলের যে বিষয়টা, ওইটাও কিন্তু চিটাগং সিটি আইডিয়া হচ্ছে যে আপনি 1 সিটি 2 টাউনস এরকমের একটা আইডিয়া, যে আদার সাইড অফ দি কর্ণফুলী রিভার, যেখানে একটা টাউনশিপ গড়ে উঠবে। ওখানে অলরেডি ইকোনমিক জোন তো আছে, কোরিয়ান, আপনার জাপানি, চাইনিজ ইকোনমিক জোন ওইদিকে হচ্ছে। সো ওইখানে কিন্তু একটা বিচও আছে। সো ওইখানে একটা সিটির এক্সপানশন হবে, এবং সেটা কক্সবাজার, মহেশখালী, যেটা স্যার বললেন যে একটা হাব হচ্ছে, সো এগুলোর সাথে কানেক্ট করবে। সো ওইটাও একটা ডিসেন্ট্রালাইজেশন, আমার ধারণা যে কিছু একটা ভালো পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো একই সাথে আবার মেট্রো তো চালু হচ্ছে আগারগাঁও পর্যন্ত এই বছর, সেখানেও কিন্তু এই প্রশ্নটা আসছে যে গাজীপুর থেকে বা উত্তরা থেকে লোকজন এসে আগারগাঁওয়ে নেমে তারপরে আসলে কি হবে, কোথায় যাবে, সেখানে আবার একটা জটলা তৈরি হবে। এক্স্যাক্টলি, জটলা তো হবেই। আমাদের তো ওখানে নতুন রাস্তা বা কোনো কানেক্টিভিটি কিছু এলিভেটেড হচ্ছে, এরকম কিছু তো হচ্ছে না। সো এই প্ল্যানগুলো আমি মনে করি যে একটু যদি একই সাথে নেওয়া যেত, সো এটার বেনিফিটটা আরও বেশি পাওয়া যেত। পদ্মা সেতু যেভাবে ইকোনমিতে, কালকে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 1.2 পার্সেন্টেজ পয়েন্ট জিডিপিতে অ্যাড হবে। সো হুইচ ইজ ট্রু, যে ওই দিকের লোকজন একটা ডিসকানেক্টেড অনেকেই ছিল। আমরা যদি ধরেন যে আপ টু বরিশাল, ভোলা এই লেভেলটা দেখি, আপনি ইভেন খুলনা একসময় ইন্ডাস্ট্রিয়াল সিটি ছিল অনেক বড়। সো সেটা কিন্তু অনেকটা আপনার ঠিক এখন মানে ডেডের মতো বলতে গেলে। সো এইসব বিষয়ে আরও একটু রিভাইভ হবে। খুলনাতে ইকোনমিক অ্যাক্টিভিটিসটা রিভাইভ হওয়ার একটা সম্ভাবনা আছে, বিকজ মংলা পোর্ট ওইদিকে থ্রু পদ্মা ব্রিজ বেনাপোলের সাথেও কানেক্টেড হবে ইন্ডিয়ার সাথে। সো ওখানে একটা বড় আপনার অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে আমি মনে করি। জি, আমরা আবার এই আলোচনাগুলো ফিরে আসবো। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি 21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে আমাদের বহুল প্রত্যাশিত যে মেগা প্রজেক্টগুলো ছিল সেগুলোর আসলে ভূমিকা বা অবদান, সেখানে আরও আসলে আমরা কিভাবে ত্বরান্বিত করতে পারি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে আসতে পারি, এবং সেটি অর্থনীতিতে কত দ্রুত আমরা যেন যোগ করতে পারি, সেগুলো নিয়ে কথা হচ্ছিল। আমরা আবারও আলোচনায় সংযুক্ত হচ্ছি ডক্টর আহসান এইচ মনসুর স্যারের সঙ্গে। স্যার, দ্বিতীয় ভাগে আলোচনায় এসে আমরা আলোচনা করতে চাইব যে অবশ্যই আমাদের অনেক অগ্রগতি রয়েছে, তার সাথে সাথে এই যে মেগা প্রজেক্টগুলো সময় অনুযায়ী শেষ হচ্ছে না, সেখানে স্বচ্ছতা জবাবদিহিতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তার সাথে সাথে সিরাজুল ইসলাম স্যার বলছিলেন, সাজিদুর রহমান ভাই বলছিলেন যে এই মেগা প্রজেক্টগুলোর সাথে সাথে আরও পারিপার্শ্বিক অনেক কিছু সম্পৃক্ত আছে, সেগুলোকে মহাপরিকল্পনার আওতায় নিয়ে আমরা সঠিকভাবে এগুচ্ছি কিনা, বা সেই জায়গাগুলো আরও কিভাবে আমরা সুন্দর সুপরিকল্পিতভাবে এগোতে পারি বলে আপনি মনে করেন স্যার? ধন্যবাদ। সাজিদুল ইসলাম সাহেব যেটা বলেছেন, কতগুলো উদ্বেগের কথা, সেগুলো কিন্তু জেনুইন এবং সেগুলোকে অ্যাড্রেস করার দরকার আছে। আমরা অবশ্যই ভাবতে হবে যে আমরা চাই না যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ ঢাকায় চলে আসুক, কিন্তু চলে আসবে কিছুটা হলেও, কারণ এখানে কিন্তু সবচেয়ে বেশি ভালনারেবল গ্রুপ আগামী দিনের জন্য। এখানে হচ্ছে ক্লাইমেট রেফিউজি যাদেরকে আমরা বলি, সেই ক্লাইমেট রেফিউজিটা কিন্তু এই অঞ্চলেই থেকে বেশি আসবে বলে আমাদের শঙ্কা। এবং এখানে সি লেভেল রাইজ হচ্ছে,
তার ইম্প্যাক্ট এখানেই পড়বে। এখানেই লবণাক্ততা অলরেডি বৃদ্ধি পেয়েছে, জমির উর্বরতা অনেকাংশে কমে গেছে, এবং অলরেডি আমরা 2010 সালের সেন্সাসে আমরা দেখেছি এখানকার দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে জনসংখ্যা 2000 সালের সেন্সাসের তুলনায় কম ছিল মানুষ, অর্থাৎ মাইগ্রেশন হয়ে মানুষ কমে গেছে সেখানে। এই যে অবস্থাটা, এটা পরিবর্তন হওয়া দরকার, এবং সেটা হলে একটা জিনিস যেটা আমরা মনে করি যে সেটা কার্যকর ভাবে হতে পারে, সেটা হলো যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থার একটা বড় জিনিস হচ্ছে এটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশনকে হেল্প করে। আমি একটু দ্বিমত পোষণ করে বলছি, ডিসেন্ট্রালাইজেশনকে সাপোর্ট করে। আমি দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে সব উৎপাদন ব্যবস্থাপনা কিন্তু নিউ ইয়র্ক শহর বা ওয়াশিংটন শহর বা তার আশেপাশে কোথাও নাই, বড় কোনো শহরের আশেপাশে নেই। তারা আছে মন্টানাতে, তারা আছে আলাবামাতে, তারা আছে জর্জিয়াতে, ইত্যাদি ইত্যাদি জায়গাতে ছড়িয়ে। কারণ কি, যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, এবং যে কোনো জায়গা থেকে উৎপাদন করলে পরে সেটা যে কোনো শহরে বা যে কোনো মার্কেটে তারা নিয়ে যেতে পারে সেখান থেকে, এবং প্রত্যেকটা অঞ্চলেরই সুন্দর মানে লিভিং কন্ডিশন গুলো ভালো, ফলে সেখানে বসবাসের উপযুক্ত হয়ে যায়, এবং সেই কারণে মানুষ সেখানে বসবাস করে এবং সেখানকার সাথে সম্পৃক্ত হয়ে যায়, জীবন জীবিকা সেখানে করে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আমাদেরকে সেখানেই ব্যবস্থা করতে হবে, সেখানে বিনিয়োগকে নিয়ে যেতে হবে। আমরা যদি এখানে কয়েকটা ইকোনমিক জোন করতে পারি, বিশেষ করে বেনাপোল থেকে যে করিডোরটার কথা চিন্তা করা হচ্ছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে একটা উদ্যোগ আছে, সেটাকে যদি সাকসেসফুল করা যায়, খুলনা খালিশপুরটাকে পুনরুজ্জীবিত করা যায়, এবং এই পটুয়াখালী এই অঞ্চলটাকে যদি আমরা পুনরুজ্জীবিত করতে পারি অন্যান্য ব্রিজ এবং ইত্যাদি কানেক্টিভিটির মাধ্যমে, তাহলে কিন্তু ওই অঞ্চলেই কর্মসংস্থানটা সৃষ্টি করা সম্ভব, এবং এটা কিন্তু ডিসেন্ট্রালাইজেশনের পক্ষে কাজ করবে। কারণ ট্রান্সপোর্টেশন বা লজিস্টিক্যাল ইমপ্রুভমেন্ট কিন্তু সবসময় ডিসেন্ট্রালাইজেশনকে সাপোর্ট করে। দ্বিতীয়ত জিনিসটা হচ্ছে যে আমরা যে জিনিসটা আপনি বলেন যে স্বচ্ছতার কথা, হ্যাঁ, স্বচ্ছতা একটা জিনিস যেখানে আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে আরো বেশি আলোচনা হওয়া উচিত বিভিন্ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে। যেমন একটা জিনিস হচ্ছে রূপপুর প্রকল্প নিয়ে প্রশ্ন তোলা যায় যে এটা কি স্বচ্ছভাবে করা হয়েছে কিনা, এটার নিয়ে কি যথেষ্ট এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটার ইকোনমিক ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট, এটার আমরা যে এখানে $13 বিলিয়ন খরচ করতে যাচ্ছি, এবং সেটা যে সেটা থেকে যে 2.5 হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাবো, $2.5 মেগাওয়াট বিদ্যুৎ তো আমরা কনভেনশনাল ওয়েতে $2.5 বিলিয়ন আমরা পেতে পারি, বা $2 বিলিয়ন এখন পেতে পারি বর্তমান মূল্যে। তো তাহলে কেন আমরা 13 বিলিয়ন খরচ করলাম? এটা যৌক্তিকতা কি? এবং এই যেটা যে স্পেন্ড ফুয়েল গুলো হবে সেটা কোথায় যাবে? রাশিয়া কি সবসময় নেবে? যদি না নেয় তাহলে কি হবে? হোয়াট আর দ্য অল্টারনেটিভ অপশন? এগুলো নিয়ে কিন্তু আমি মনে করি যে সিভিল সোসাইটির সাথে, যাদের গবেষকদের সাথে এবং অন্যান্য ইন্টারন্যাশনাল এজেন্সির সাথে যারা নিরপেক্ষ মতামত দিতে পারে, সেগুলো কিন্তু হয় নাই। এগুলো একটা চুক্তির মাধ্যমে হয়ে গেছে, কিন্তু এই ট্রান্সপারেন্সির অভাব আছে। এই ট্রান্সপারেন্সির অভাব কিন্তু আমরা আরো কিছু জায়গায় দেখতে পারি। যেমন আমি মনে করি যে পদ্মা ব্রিজের যে রেল সেতুটা, সেটার ইকোনমিক রিটার্নটা কিন্তু এখন পর্যন্ত আমরা সঠিকভাবে পর্যালোচনা করে দেখি নাই মনে হয়। রিটার্নটা কিন্তু 50,000 কোটি টাকা আমরা বলছি খরচ হবে, এবং হয়তো শেষ হতে হতে 70,000 কোটি হয়ে যায়। 70,000 কোটি টাকার রিটার্ন কি আমি রেল লাইন থেকে পাবো কি পাবো না, সেই বিষয়ে আমাদেরকে একটু ভাবতে হবে। এটা কিন্তু 2টা পদ্মা সেতুর সমান ব্যয়, তারও বেশি হয়ে যেতে পারে রেল লাইনের জন্য। রেল লাইন কি আমাদেরকে সেটা দেবে কি দেবে না, সেটাই আমি কিন্তু এখনো বলতে পারবো না ডেফিনেটলি। পদ্মা ব্রিজ নিয়ে আমি ডেফিনেটলি টেবিল থাপিয়ে বলতে পারবো এটা আমাদের জন্য ভালো, কিন্তু রেল লাইন কি ভালো আর আমি জানি না, কারণ ব্যয়টা এত বেশি যে এটাকে আমাকে ভাবতে হবে এটাকে নিয়ে। তো এইসব জিনিসকে নিয়ে ভাবা উচিত। যেমন কতগুলো প্রকল্প আছে যেগুলো একেবারে চোখ বন্ধ করে ভালো, যেমন ঢাকা থেকে টাঙ্গাইল হয়ে যে রেল লাইনটা যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকে, ডবল লাইন করাটা যমুনা ব্রিজের উপর দিয়ে, বঙ্গবন্ধু ব্রিজের পাশ দিয়ে আরেকটা রেল লাইন করে, যেটা কাজ চলছে এখন, এটা একেবারে নিঃসন্দেহে একটা ভালো জিনিস। কারণ আমাকে একটা রেল আসলে একটা রেলগাড়িকে থেমে থাকতে হয়, এটা এইভাবে তো আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থা হতে পারে না, বা যোগাযোগ ব্যবস্থা হতে পারে না। আর কাজে এইখানে আমাদের বিনিয়োগ করতে, ডবল লেন ঢাকা চিটাগং ডাবল লেন হবে, এটা বহুদিন ধরে শুনছি, এটা হয়ে যাচ্ছে, এটা একটা ভেরি পজিটিভ থিং। এগুলো জিনিসের দিকে আমাদের কিন্তু কোনো দ্বিমতের স্কোপ নাই। ঢাকা সিলেট হাইওয়ে হবে, সেটা 4 লেন হবে, 6 লেন হবে, খুব ভালো জিনিস, এটা দরকার আমাদের। চিটাগং হাইওয়েটা 6 লেন বা 8 লেন করলে পরে আমাদের জন্য আরো ভালো হবে, এক্সপ্রেসওয়ে করতে পারলেও হয়তো ভালো হতো, সেটা ক্যান্সেল হয়ে গেছে। যাই হোক,
এগুলোকে নিয়ে আমি মনে করি যে আরেকটু ট্রান্সপারেন্ট হইতে, আরেকটু ইন্টারন্যাশনাল এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করে এগুলো আমরা কিন্তু আরো ভালো ফল পেতে পারি। আমাদের এই মেগা প্রকল্পগুলোকে এই প্রকল্প থেকে আমরা ভালো ফল পাবো বলে আশা করি। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমরা আবার একটু সংযুক্ত হতে চাই মোহাম্মদ সিরাজুল ইসলাম স্যারের সঙ্গে। স্যার, এই যে আমরা আলোচনা করছিলাম আমাদের অর্থনৈতিক অগ্রগতি মেগা প্রজেক্টগুলোর যে ভূমিকা বা অবদান, সেখানে বিনিয়োগ নিয়ে আপনার কাছে আরেকটু স্পেসিফিকলি জানতে চাইব যে এই যে বিনিয়োগে আকৃষ্ট করতে নানা ধরনের উদ্যোগ রয়েছে, আমরা বিডার ওএসএস সার্ভিস নিয়ে অনেক বেশি আলোচনা করতে হয়। দেখা যাচ্ছে এই উন্নয়নের সঙ্গে কিন্তু শুধু একা বিডা নয় বা একা কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ বা সংস্থা নয়, অনেকগুলো সংস্থা বা মন্ত্রণালয় সংযুক্ত আছে। সবাইকে কিন্তু সমানভাবে এগিয়ে যেতে হবে। সে জায়গাগুলো নিয়ে নানা সমস্যার কথা আমরা শুনি। তার সাথে সাথে এই যে সুপরিকল্পনা, যেটি আমরা বেশি আলোকপাত করতে চাই, যে স্বচ্ছতা, জব যেটা, এই জায়গাগুলো যদি আমরা নিশ্চিত করতে পারতাম, এই অগ্রগতির জায়গাটা হয়তো আরো অনেক আগে পেতাম কিংবা আরো বেশি দ্রুত এগিয়ে যেতে পারতাম। এই জায়গাটা আসলে একটু আলোচনা শুনতে চাইব। আপনাকে ধন্যবাদ। স্বচ্ছতা, জবাবদিহিতা, ফাস্টার সার্ভিস, কস্ট অফ ডুইং বিজনেস কমানো, পরিবেশ উন্নয়ন, এগুলির আসলে কোনো বিকল্প নাই। বাংলাদেশ গত 50 বছরে অনেক দূর এগিয়েছে, কোনো সন্দেহ নাই। গর্ব করার মতো অবস্থানে আমরা আছি। আমরা সারা দুনিয়ায় এখন একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে মাথা উঁচু করে আমরা এখন কথা বলতে পারি। আজ থেকে 20 বছর আগেও বিদেশে গেলে পরে বাংলাদেশ কোত্থেকে এসেছে বাংলাদেশ বলে জিজ্ঞেস করতে, কোথায় এটি, এই বিষয়টি কিন্তু এখন আর নেই। আসলে আমরা খুব গর্ব করে বলি যে আমরা বাংলাদেশি। তবে এটাও মনে রাখতে হবে যে আমরা আগামী কয়েক বছরের মধ্যে এলডিসি থেকে বেরিয়ে যাব। আমরা উই আর এলিজিবল অলরেডি, বাট আনুষ্ঠানিকভাবে আমরা 2026-এ এলডিসি গ্রাজুয়েশন আমাদের হয়ে যাবে। তখন আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে নিঃসন্দেহে, এবং সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করার জন্য আমাদের আসলে প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির এই অংশগুলি এটি, যে আপনি যেটি বললেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা বিষয়টি, বিশেষ করে বিনিয়োগের সাথে যে সকল সরকারি বেসরকারি সংস্থা জড়িত, আমরা হিসাব করে দেখেছি প্রায় 40টির মতো সরকারি সংস্থা আছে যারা বিনিয়োগের সাথে জড়িত আছে। এবং আমাদের একটি প্ল্যান ছিল যে 40টি সংস্থার, প্রাথমিকভাবে ছিল 35টি সংস্থার 155টি সার্ভিস আমরা ইন্টিগ্রেট করব বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের যে ওএসএস প্ল্যাটফর্মটি আছে এটার সাথে। ইদানিং প্রাইভেট কিছু সংস্থাও এর সাথে যুক্ত হয়েছে, ফলে এটি 40-এর বেশি হয়ে যাবে বা 50-এর বেশিও হতে পারে, এবং এখানে আরও অনেক বেশি সার্ভিস একসাথে যুক্ত করে আমরা বিনিয়োগকারীদের এই সার্ভিসটি দিতে পারি। আমি যে কথাটি বলতে চাই যে স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করতে চাই, এবং এটা নিশ্চিত করতেই হবে, কারণ প্রতিযোগিতামূলক বাজারে যখন আপনি টিকে থাকতে চাইবেন, তখন আপনাকে কিন্তু আপনার কম্পিটিটর যারা, তারা যেই পর্যায়ের সার্ভিস আপনাকে প্রোভাইড করে, আপনাকে তাই করতে হবে। আপনি যদি না করতে পারেন, তাহলে আপনি প্রতিযোগিতায় টিকে থাকতে পারবেন না। এবং সেই পর্যায়ের সার্ভিস দিতে হলে আপনাকে ডিজিটাল টেকনোলজির ব্যবহার করতেই হবে, এর কোনো বিকল্প নাই আসলে। এই মুহূর্তে যদি আমি আসলে ম্যানুয়ালি চলতে চাই, তাহলে প্রতিযোগিতায় আমি টিকবো না। সো ডিজিটাল বাংলাদেশের যে উদ্যোগ সরকারের আছে, সেটাকে সরকারের প্রত্যেকটি সংস্থাকে আন্তরিকভাবে গ্রহণ করতে হবে, গ্রহণ করা হয়েছে, এটাকে আরো ইফেক্টিভ করতে হবে। সিঙ্গেল উইন্ডো সার্ভিসের কথা বলা হয় বা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলা হয়। এখন ওয়ান স্টপ সার্ভিস বলতে 10টি সংস্থাকে একই ছাদের নিচে নিয়ে ম্যানুয়ালি সার্ভিস দেওয়ার যোগ চলে গেছে। একসময় এইটাও একটা আইডিয়া ছিল যে ঠিক আছে, এক ছাদের নিচে সবগুলো অফিসকে একজন করে বসিয়ে দাও, এটা দিয়ে সম্ভব না, এটা দরকারও নেই আসলে। এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি 100টি সংস্থা 100 জায়গায় বসে থাকতে পারে, বাট একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে 100টি সবাই ডিজিটালি কানেক্ট করা সম্ভব। এবং সবাই যদি একইভাবে এগিয়ে আসে, তাহলে যেটা হবে ফাস্টার সার্ভিস, বেটার কোয়ালিটি সার্ভিস এট এ লেসার কস্ট আপনি দিতে পারবেন, এবং অ্যাট দি সেম টাইম যে কথাটি বারে বারে বলা হচ্ছে যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সেটি কিন্তু নিশ্চিত করা সম্ভব হবে। কেন সম্ভব হবে সেটি একটু আগে আপনাদেরকে আমি ইনফরমালি দেখাচ্ছিলাম যে আমি আমার একটি মোবাইল সেট থেকে বিডা ওএসএস-এ আমার অফিস থেকে
আমার 3টি উইং কাজ করে এখানে সরাসরি। কে কতটা সার্ভিস কতটা সময়ের মধ্যে দিতে পারছে, কে এগিয়ে আছে, কে পিছিয়ে আছে, আচ্ছা, এটা কিন্তু আমি দেখতে পাই। এবং যারা পিছিয়ে থাকে তাকে কিন্তু আমি সরাসরি বলতে পারি যে তুমি পিছিয়ে পড়ছো, তুমি এক্সপেডাইট করো। তেমনিভাবে যদি সকল সংস্থা এটি একইভাবে ব্যবহার করে, তাহলে ওই সংস্থা প্রধানরা কিন্তু এই মনিটরিংটা করতে পারবেন। মনিটরিং করে যে যারা পিছিয়ে যাচ্ছে তাদেরকে তিনি এক্সপেডাইট করার জন্য বলতে পারবেন। এটা খুব জরুরি বলে আমি মনে করি। এবং এই যে ইন্টিগ্রেশন, আমার এই মুহূর্তে বিডা সহ 18টি সংস্থা আমার এই ওয়েসএস প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেটেড আছে। আচ্ছা আচ্ছা। আমরা অনেক সার্ভিস দিচ্ছি। আমাদের এখন 90% সার্ভিস আসলে ওএসএস এর মাধ্যমে আমি দিচ্ছি প্রাইভেট ইনভেস্টরদেরকে। কিন্তু অন্য যারা আমার সাথে এখন ইন্টিগ্রেটেড আছেন তারা হয়তো নিজস্ব অনলাইনে তারা সার্ভিসটা দিচ্ছেন, কিন্তু কথা ছিল যে এটি আমার ওএসএস এর মাধ্যমে দিবেন, তাহলে ওই যে ইন্টিগ্রেশনের যে উদ্দেশ্য সেটি সফল হবে, মনিটরিংটা অনেক কার্যকরভাবে করা যাবে এবং ওই স্বচ্ছতার মাধ্যমে ফাস্টার সার্ভিস দেওয়াটা আসলে নিশ্চিত করা যাবে। এটি আমি বিশ্বাস করি এবং এটা করতেই হবে টুডে অর টুমরো। আস্তে আস্তে অবশ্য অন্যান্য সংস্থাও এগিয়ে আসছেন। আমি বিশ্বাস করি যে খুব সহজেই আমরা অন্যান্য সংস্থা যারা ইন্টিগ্রেটেড হয়েছেন এবং অনেকে আমাদের এখন প্রসেসে আছেন, তাদের সাথে আমাদের এমইউ হয়েছে। 35টি সংস্থার সাথে আমার এমইউ আছে, একটা একটা করে আমরা ইন্টিগ্রেট করছি। আমরা সবগুলি যখন ইন্টিগ্রেট করে ফেলতে পারবো তখন অনেক বেটার সার্ভিস আমরা দিতে পারবো বলে বিশ্বাস করি। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এটি খুব জরুরি। স্যার আরেকটু ছোট্ট করে জানতে চাইবো যে ব্র্যান্ডিং এর জায়গাটা বা বাংলাদেশকে তুলে ধরার জায়গায় আমরা বিভিন্ন রোড শো দেখছি, বিভিন্ন সংস্থা বিভিন্নভাবে সরকারি বেসরকারি জায়গা থেকেও চেষ্টা চালাচ্ছেন, আপনারাও করছেন, সেই জায়গাটায় আরো সামনের সময়গুলোতে আসলে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি? আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করেছেন। আপনি যত ভালোই করেন না কেন, আপনি যদি ঘরে বসে বলেন যে আমি খুব ভালো করছি, তাহলে হবে না। আসলে আপনাকে বলতে হবে যে আমি ভালো করছি। এটা মানুষকে না জানালে হবে না। এটি জানানোর বিভিন্ন পদ্ধতি আছে। রোড শো ইজ ওয়ান অফ দেম। রোড শো আমি বিদেশে গিয়ে করতে পারি, আমি নিজে দেশে করতে পারি। বিডা পক্ষ থেকে আমরা প্রায় 5 বছরেরও বেশি সময় পরে গত মাসের আগের মাসে 28-29 নভেম্বর আমরা একটি বড় ইভেন্ট করেছি এবং অভূতপূর্ব সাড়া আমরা পেয়েছি আসলে দেশ বিদেশ থেকে, এবং সেটি নিয়ে আমরা এখন কাজ করছি। আমরা ওইটার মাধ্যমে লিড জেনারেশন করার চেষ্টা করছি। আমরা একটা পোস্ট সামিট ওয়ার্কশপ করব, সেখানে এক্সপার্ট যারা ছিলেন যুক্ত হয়েছিলেন তাদের সাথে আবারও আমরা বসে এটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা আমরা করব। বিদেশে এই করোনার জন্য গত 2 বছর ধরে আসলে অলমোস্ট আমরা বসে আছি, আমরা যেতে পারছি না। আমরা নয়, পুরো বিশ্ব। হ্যাঁ, পুরো বিশ্ব। তাও গত 6 মাস ধরে অনেকগুলো কাজ হয়েছে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন এবং বিডা মিলে আমরা কয়েকটা রোড শো করেছি। এই মাসে কাতার যাওয়ার কথা ছিল, এটি বন্ধ হয়েছে। আগামী মাসে দুবাই যাওয়ার কথা ছিল, সেটি বন্ধ হয়ে যাবে সম্ভবত যদি পরিস্থিতি। আমরা আগামী 6 মাসে প্রায় 10-12টি দেশে যাওয়ার জন্য একটা প্রস্তাবনা তৈরি করেছি। বাট আমি জানি না, যেটি আসাম মন্ত্রী সাহেব প্রথমেই সংখ্যা প্রকাশ করেছেন, অমিক্রন বা নতুন করে যে সার্জ হচ্ছে কোভিডের, এই কারণে ভবিষ্যৎ বলতে পারবে যে কি অবস্থা। এটি খুব জরুরি, ব্র্যান্ডিংটা করতেই হবে। ব্র্যান্ডিং করার জন্য আরও আমরা কিছু কাজ করছি। এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যে সমস্ত চ্যালেঞ্জ আসবে, এই চ্যালেঞ্জের মধ্যে একটা মোকাবেলা করার জন্য ব্র্যান্ডিং বাংলাদেশ বলে একটি সাব কমিটি করা হয়েছে বিডা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে। আমরা এটা নিয়ে কাজ করছি যে কি কি স্ট্র্যাটেজি আমরা অবলম্বন করব ব্র্যান্ডিং এর জন্য। শুধুমাত্র যে বিদেশে গিয়েই রোড শো করে করতে হবে, নট লাইক দ্যাট। এমন হতে পারে যে ইন্টারন্যাশনাল যে মিডিয়া হাউসগুলি আছে তাদের সহায়তা আমরা নিতে পারি। আমরা বিদেশিদেরকে ডেকে আনতে পারি, দাওয়াত করে আনতে পারি। বিভিন্ন মাধ্যমে ডিজিটাল টেকনোলজির ব্যবহারটা আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। আমাদের যে ওয়েবসাইটগুলি আছে, ওয়েবসাইটগুলি আরো বেশি ইন্টারেক্টিভ করা, আরো বেশি লুক্রেটিভ করা, এই বিষয়গুলি করতে হবে। ইতিমধ্যে যেমন আমরা বিডার যে ওয়েবসাইটটা ছিল, এটি খুবই এটাকে খুব ভালো ওয়েবসাইট বলার কোনো
কারণই ছিল না। আমরা গত মাসের আগের মাসে জাস্ট সামিটের আগে কিন্তু আমরা পুরো এটাকে চেঞ্জ করে পরিবর্তন ফেলেছি, করেছেন। অনেক পরিবর্তন করেছি। তবে ওয়েবসাইট এমনই এক জিনিস, আর ডিজিটাল টেকনোলজির ব্যবহারটা এত প্রতিনিয়ত fast আসলে change change হয় হয়, জি। যে এইটার সাথে কোপ করতে হবে, তাল মিলিয়ে চলতে তাল হবে, মিলিয়ে up to চলতে date হবে, থাকতে প্রতিদিন এটাকে আপডেট করার জি, বিষয় আছে। জি, জি। এবং শুধুমাত্র বিডা করলে হবে না, এটি অ্যাক্রস দি সম্পৃক্ত যারা আছেন গভর্নমেন্ট সকলকে এন্ড প্রাইভেট সেক্টর। জি, জি। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রাইভেট সেক্টরের সবচেয়ে বেশি ভূমিকা আছে। রয়েছে, কারণ আমাদের দেশের অর্থনীতির যে কন্ট্রিবিউশন আপনি যদি দেখেন তাহলে 80% কিন্তু কন্ট্রিবিউট করছে প্রাইভেট অবশ্যই, সেক্টর। তাদের একটা বড় অবদান আছে। আমাদের ব্র্যান্ডিং এর জায়গাটা আসলে প্রাইভেট সেক্টরের সাথে সরাসরি জড়িত। আমরা আজকে সেকেন্ড লার্জেস্ট আরএমজি এক্সপোর্টার। জি। নট অনলি দ্যাট, এখন কিন্তু আমাদের আরো কয়েকটা সেক্টর কিন্তু এগিয়ে সম্ভাবনা এসেছে, জাগিয়েছে। সো এই সেক্টরগুলিকে বিদেশে পপুলারাইজ করার জন্য ধরার আসলে জন্য। প্রাইভেট সেক্টরকেও আরো অনেক বেশি এগিয়ে এগিয়ে আসতে আসতে হবে। হবে। এবং তাহলেই আমরা আমাদের- বিডা থেকে আমরা কিন্তু প্রাইভেট সেক্টরের সাথে মিলে ব্র্যান্ডিং এর ব্যবস্থাটা করতে যাচ্ছি। জি, জি। বিসিসিআই সরাসরি আমাদের সাথে জড়িত আছে, করছেন, আরএমজি ঢাকা আমাদের চেম্বার সাথে, করছেন। ওই যে বিজিএম আমাদের সাথে জড়িত আছে, ডিসিসিআই আমাদের সাথে জড়িত আছে। সো আর অন্য তাদের যারা যে রয়েছেন এক্সপার্টিজ আছে, সকলেই- তাদের যে নলেজ আছে, সেটি আমরা কাজে লাগাচ্ছি। জি, অবশ্যই আমরা সেগুলো প্রত্যাশা রাখি। জনাব সাজ্জাদুর রহমান, শেষ দিকে আলোচনার অবশ্যই নানা চ্যালেঞ্জ আসবে, সেগুলো মোকাবেলায় করে 50 বছরের বাংলাদেশের অগ্রগতি আমরা সকলেই দেখছি, সারা বিশ্ববাসী দেখছে। সীমাবদ্ধতাকে আরো বেশি সুন্দর সুপরিকল্পিতভাবে যেন আমরা মাধ্যমে সেগুলো এগিয়ে নিতে পারি, সেই জায়গাটা আসলে গণমাধ্যম কর্মী হিসেবে অনেকদিন ধরে অর্থনৈতিক অগ্রগতির জায়গায় চ্যালেঞ্জগুলো নিয়েও আপনি কাজ করছেন। আপনার কি মনে হয় কি জায়গায় আরো অনেক বেশি নজর দেওয়ার প্রয়োজন আছে? থ্যাংক ইউ। না, আমাদের এটা ঠিক যে বাংলাদেশের পজিটিভ অনেক কিছুই আছে। সামহাও বাইরের দেশের লোকজন আমাদের নেগেটিভটাই বেশি জানে, এবং বিভিন্ন সরকারের সময়ে যারা ছিলেন সরকারের সাথে, তাদের একটা বড় অ্যালিগেশন যে বাংলাদেশের মিডিয়া নেগেটিভ নিউজগুলোই বেশি ফোকাস করে। আমার কাছেও সেটা পার্শিয়ালি মনে হয়, অ্যাজ এ নিউজম্যান যদি আমি সেটা বলি, আমার কাছেও সেটা মনে হয় যে আমাদের পজিটিভ জিনিসগুলো অনেক বেশি। আমাদের প্রাইভেট সেক্টর ট্রিমেন্ডাস গ্রো করেছে, এবং তাদের ক্যাপাসিটি, একসময় আমরা যখন কোটা ফ্রি সিস্টেমটা আপনার অফ হয়ে গেল, তখন সবার একটা কনসার্ন ছিল যে আমাদের গার্মেন্ট এক্সপোর্টটা ডাউন হয়ে যাবে। তো সেটা কিন্তু হয়নি, সেটা অনেক গুণ বেড়েছে, এভরি ইয়ার বাড়ছে। এই যে এই বছর এক্সপোর্ট আমি ফোরকাস্ট করি যে ইট মে টাচ $50 বিলিয়ন এই বছরে, কারেন্ট ফিসক্যাল ইয়ারে যে ট্রেন্ডে হচ্ছে। এবং প্রাইভেট সেক্টর অনেক এক্সপ্যান্ড করেছে অনেক ধরনের। আপনি একটা গ্রুপ, সে একটা ফ্যাক্টরি দিয়ে শুরু করেছিল, এখন কিন্তু তার 40-50টা ফ্যাক্টরি। কেমিক্যাল, অনেকে এখন কেমিক্যাল ফ্যাক্টরি করছে, যেটা একদম ফুললি ইম্পোর্ট ডিপেন্ডেন্ট ছিল। সো এই ধরনের কিন্তু ইনোভেশন হচ্ছে, এবং সোফার তারা কিন্তু সাকসেসফুল। তো এগুলো নিয়ে আমি মনে করি যে মিডিয়ার, গণমাধ্যম কর্মী হিসাবে এই জিনিসগুলো আরো বেশি ফোকাসে আসা উচিত। এবং বাংলাদেশ ইজ এ কান্ট্রি অফ ন্যাচারাল ডিজাস্টার, এটা আমরা শুনে আসছি ছোট সময় থেকে। কিন্তু এখন তো আমরা মাঝে মাঝে দেখি যে আমেরিকাতে তো অনেক বেশি ঘূর্ণিঝড় হয় দেন বাংলাদেশ, অনেক বেশি ফ্রিকোয়েন্সি। অ্যাটলিস্ট রিসেন্ট ইয়ার্সে তো সেটা দেখি যে প্রতি বছর 5টা-7টা ঝড় আমেরিকাতেই হচ্ছে, তাও খুবই ভয়াবহ। ফিলিপাইন্সে হয়, বন্যা অনেক দেশে হয়, বন্যাতে মারাও যায়। বাংলাদেশে কিন্তু বন্যাতে খুব একটা অনেক বছর হচ্ছে না, প্লাস বন্যাতে লোক মারাও যায় না। সো আমাদের কিন্তু এই যে সামহাউ এটা মানুষের রেজিলিয়েন্স, সরকারের যতটা না অর্গানাইজড ওয়েতে সেটা ম্যানেজ করা, আমি বলবো তার থেকে মানুষেরই এক ধরনের রেজিলিয়েন্স আছে আমাদের। সো এইগুলোর কারণে আসলে এগুলো হয়েছে। এবং আমি মনে করি যে এই যে অনেক পজিটিভ অ্যাক্টিভিটিস, এবং সরকারের আপনার এই যে ওএসএস সহ অনেক ধরনের, যেটা তো ছিল না 10 ইয়ার্স আগে, একটা সার্ভিসে তো পাওয়া যেত না, প্রতিটা অফিসে ঘুরতে হতো আপনার লোকাল এবং ফরেন ইনভেস্টরদের। তো সেটা কিন্তু হচ্ছে। কিন্তু আমার যেটা কোশ্চেন যে হচ্ছে, বাট এটা খুবই স্লো রেটে আসলে হওয়া উচিত ছিল। বিকজ অনেকে বলে, আপনি যারা ইনভেস্টর বা যাদের টাকা কিন্তু আসলে কখনো বসে থাকে না, এটা জাস্ট
পানির মতো, পানি যেমন উপর থেকে নিচে যাবে, টাকাটাও কিন্তু আসলে সেখানেই যাবে যে যেখানে দেখবে যে তার বিজনেস আছে, পোটেনশিয়াল আছে। আপনি দুবাই, তারপরে ইজিপ্ট, জর্ডান, আপনি ভিয়েতনাম তো বাদ দিলাম, সো এই ধরনের দেশ কিন্তু চায়না দেখেন। সো সবাই কিন্তু আসলে অনেক বেশি এদের ইনফ্রাস্ট্রাকচার স্ট্রং। কোনো ফরেন ইনভেস্টমেন্ট সেখানে গেলে তারা জায়গা রেডি করে বসে থাকে উইথ যত অল ধরনের সুযোগ সার্ভিসেস, সুবিধা আছে সব অল সার্ভিসেস নিশ্চিত করেন। চায়না যেটা 80s থেকে শুরু করেছে, এই দেশগুলো কিন্তু এগুলো গত এক দশকেই সবাই এগুলো করেছে। এবং দুবাইয়ের আপনার 2টা ইকোনমিক জোন ওয়ার্ল্ডের মধ্যে, এটা এফডিআই ম্যাগাজিনের র্যাঙ্কিংয়ে দে আর এট দ্য টপ। সো বাংলাদেশ কিন্তু সেখানে কোথাও নাই। ইন্ডিয়াতে হায়দ্রাবাদের প্রবাবলি একটা ইকোনমিক জোন এরকম লিস্টে আছে। সো আমাদের এই যে ব্র্যান্ডিং, আমরা ব্র্যান্ডিং শুধু আমাদের ভালোটা বললে, ভালোটা কিন্তু ধরেন আমরা অনেকে লিখি, সেটা কিন্তু থ্রু ইন্টারনেট ফরেন ইনভেস্টররা জানতে পারে। কিন্তু এই যে আপনার সার্ভিস, একই সাথে আমাদের করাপশন, পুর কোয়ালিটি সার্ভিস, আমাদের একটা ইনস্ট্যাবিলিটি, যদিও গত 13 বছরে আমাদের পলিটিক্যাল স্থিতিশীলতা ছিল বলে আমি মনে করি যে এই যে বাংলাদেশের একটা কনসিস্টেন্ট অর্থনৈতিক অগ্রগতি আছে। প্রবৃদ্ধি হয়েছে, যেটা আগের সময়ে দেখা যেত যে আসলে আউট অফ 5 ইয়ার্স ম্যাক্সিমাম 3 ইয়ার্স কাজ হতো, বাকি 2 বছর এই মুভমেন্টে এই সবে চলে যেত। সো এগুলো কিন্তু আপনার পলিটিক্যাল স্ট্যাবিলিটি, ইয়েস, খুবই জরুরি এই ব্যাপারে, যেগুলো অন্য সব দেশের আছে। তো সেখানে ইনভেস্টমেন্টের জন্য শুধুমাত্র আমরা কিছু ইনসেন্টিভ দিলাম, ট্যাক্স ব্রেক দিলাম, এতে ইনভেস্টমেন্ট আসবে না। সো আরও যে এগুলোর বাইরে নন ফিসক্যাল মেজার্স, পলিসি সাপোর্ট, আপনার এনবিআর এখনো আমরা কত বছর ধরে বলছি, এই যে আহসান এস মনসুর স্যাররাও এগুলো বলেন, যে এই যে এসআরও ইস্যুস করে একটা ডিসিশন, একটা ইনভেস্টর সে ইনভেস্ট করছে, সে জানে না যে এটা 1 বছর পরে কি হতে পারে। প্রতি বছর বাজেট আসলে সংখ্যায় এটা কিন্তু বড় আনসার্টেনটি। তারপরে আপনার ডিসপিউটের ক্ষেত্রে ফরেন ইনভেস্টর সে যদি কোনোভাবে কোর্ট কেসেসের মধ্যে চলে যায়, ইট মে টেক ডিকেডস। সো এই যে নন ফিসক্যাল যে ইস্যুসগুলো আছে আপনার ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, এগুলো কিন্তু অনেক বেশি ম্যাটার করে। সে দরকার হয় 10% প্রফিট কম করবে। বাংলাদেশে যেহেতু অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমি যেটা বলতে চাই যে আমরা সেটা এই স্লো যাওয়ার কারণে আমরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা মিস করব। এটা আপনার 2045 পর্যন্ত কিন্তু আমাদের এই সুযোগটা থাকবে। সো আমরা তো অলরেডি যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে 20 ইয়ার্স, লেস দ্যান 20 ইয়ার্স। জি, জি। সো আমরা কখনোই অ্যাডভান্টেজটা নিব, তখন আপনার এজিং পপুলেশন বেড়ে যাবে, তখন আপনার আরো সোশ্যাল সিকিউরিটিজের বিষয়গুলো চলে আসবে। জি। সো যে কারণে আমাদের মনে হয় যে আমরা সময় মতো এই সুযোগগুলো অগ্রাধিকার সেট করে আমরা যদি এই স্টেপগুলো নিতে পারি, সো তাইলেই আমরা এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিতে পারবো। আদারওয়াইজ অনেক সময় দেখবেন যে মনসুর স্যার বললেন যে পদ্মা ব্রিজের রেল প্রজেক্টটা, ইয়েস, এটা আসলে ইনভেস্টমেন্ট অনুযায়ী আমার রিটার্ন কি আসবে, সেগুলো ভাবনা সো সেগুলো ভাবার বিষয় আছে। জি, ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে মনসুর স্যারের কাছ থেকে শেষ করবো। স্যার, এই যে যেদিকে আলোচনা শুরু করছিলাম, আমাদের অর্থনৈতিক অগ্রগতি, মেগা প্রজেক্ট এবং বিনিয়োগ নিয়ে কথা হয়েছে, চ্যালেঞ্জেস নিয়ে কথা হয়েছে, সবকিছু মিলিয়ে শেষ দিকে এসে ছোট্ট করে কিছু যোগ করে যদি শেষ করেন। আমি বলবো যে বাংলাদেশ একটা ছোট দেশ, কিন্তু ছোট দেশে কিছু বড় সুবিধা আছে। অর্থাৎ ছোট দেশ হতে আমাদের কানেক্টিভিটি কিন্তু করাটা সহজ, কারণ বেশি দূর যেতে হয় না। চীনের মতো বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো, কানাডার মতো ভাস্ট টেরিটরি কাভার করতে হয় না। আমাদের ছোট দেশ, অনেক মানুষ থাকলে একটা সুবিধা কি, চাহিদা আছে। চাহিদা থাকলে কি হচ্ছে, বাজার হচ্ছে এবং কানেক্টিভিটিও সুবিধা হচ্ছে। কারণ যেখানেই যাই আমি, সেখানেই মানুষ আছে। যেখান দিয়েই আমি একটা সড়ক নেই, সেখানেই কিন্তু যোগাযোগ ব্যবস্থার ব্যবহারটা মানুষ ব্যবহার করতে পারে। এটা জাপানের মতো ব্রিজ টু নো হোয়ার বলে বাংলাদেশে কিছু নাই, ব্রিজ টু সামহোয়ার, ব্রিজ টু সামহোয়ার ইম্পর্টেন্ট। কাজে সব জায়গাতেই আমরা করতে পারি। এটাকে কেন বললাম আমি, আমাদের এই জিওগ্রাফিক্যাল ডিভিডেন্ড, আমাদের এই পপুলেশন ডেনসিটি ডিভিডেন্ড অ্যালং উইথ পপুলেশন ডিভিডেন্ড, এই 3টে ডিভিডেন্ড কি আমাদের কাজে লাগাতে হবে। 3টে ডিভিডেন্ড 3 রকমের, এবং এগুলোকে যদি কাজে লাগাতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে বিনিয়োগ করতে হবে ব্যাপকভাবে এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে, সামাজিক ব্যবস্থার উন্নয়নে। এটা যদি আমরা করতে পারি তাহলে এই ছোট দেশের মধ্যে থেকে বড় রকমের একটা উদ্ভাবন আমরা দেখে যেতে পারি হয়তো ভবিষ্যতের জন্য। ধন্যবাদ।
স্যার আমরা সে প্রত্যাশা রাখছি। ধন্যবাদ ডক্টর আহসান এইচ মনসুর, ধন্যবাদ মোহাম্মদ সিরাজুল ইসলাম, ধন্যবাদ সাজ্জাদুর রহমান, তিনজনকেই অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, একুশে রাতের আজকের আলোচনা এখানেই শেষ করছি। শুভরাত্রি।